2 সপ্তাহে রাজধানীর হাসপাতালে আইসিইউতে করোনা রোগী বেড়েছে 20 ভাগ, বাড়ছে শিশু রোগীর সংখ্যাও। করোনা পরীক্ষার 90% কিটের মান নিয়ে প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়াই চলছে আমদানি। বুড়িগঙ্গা তীর দখল করে 41 ডকইয়ার্ডে চলছে কার্গো জাহাজ ও লঞ্চ নির্মাণ, কোনোটিরই নেই পরিবেশ ছাড়পত্র। জাল অডিট রিপোর্ট সহ নানা উপায়ে কর ফাঁকি দিচ্ছে লক্ষাধিক কোম্পানি, চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে এনবিআর। এবং মার্কিন নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আজ আদালতে যাবে ট্রাম্প শিবির, মধ্যপন্থী অবস্থানেই বাজিমাত বাইডেনের। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি সাফাবিন ফরিদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, যাচ্ছি মূল খবরে। রাজধানীর হাসপাতালগুলোর আইসিইউতে বেড়েছে করোনা রোগীর সংখ্যা। গত 2 সপ্তাহে আইসিইউতে করোনা রোগী বেড়েছে অন্তত 20 ভাগ। চিকিৎসকেরা জানান, বিভিন্ন জেলা শহর থেকে আসা সংকটাপন্ন করোনা রোগীর চাপ বাড়ছে আইসিইউতে। করোনা সংক্রমণের 8 মাস পার করল দেশ। মৃত্যু ও সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও শীতকালে প্রকোপ বাড়া নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। রাজধানীর হাসপাতালগুলোর আইসিইউতে হঠাৎ করেই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত অক্টোবরেও ঢাকার বিভিন্ন হাসপাতালের মোট 314টি আইসিইউর মধ্যে গড়ে রোগী ছিল 160 জন করে, আর নভেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে 190 জনে। তবে সরকারি হাসপাতালগুলোর আইসিইউতে শুরু থেকেই রোগীর চাপ ছিল বেশি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রাজধানীর বাইরে থেকে গুরুতর করোনা রোগী বেশি আসছে, তাই চাপ বেড়েছে আইসিইউতে। ঢাকার বাইরে আইসিইউ ব্যবস্থা বাড়ানোর পাশাপাশি বেড ভিত্তিক অক্সিজেন সরবরাহ বাড়ানো জরুরি মনে করছেন তারা। যে আমাদের জেনারেল আইসিইউ ছিল সেটা কিন্তু সম্পূর্ণ কোভিড আইসিইউতে রূপান্তরিত হয়েছে। তার ফলে একটু সাধারণ নন কোভিড রোগী যারা রয়েছেন তারা একটু ভুক্তভোগী হয়েছেন। আমাদের কোভিড আইসিইউ করতে কিন্তু আমাদের বেডের যে দূরত্ব থাকে সেটাও একটু বৃদ্ধি করতে গিয়ে বেডের সংখ্যাও কিন্তু কমে গিয়েছে। এখন যে পেশেন্টগুলো আসছে আগের তুলনায় অনেক বেশি খারাপ হয়ে আসছে, খারাপ অবস্থায় হাসপাতালে আসতেছে। আর একটা জিনিস হলো যে ঢাকার বাইরের থেকে এখন বেশি পেশেন্ট আসতেছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনায় আক্রান্তরা চিকিৎসা না নিয়ে অবহেলার কারণে অনেকের অবস্থা জটিল হচ্ছে, ফলে চাপ বাড়ছে আইসিইউতে। রোগীরা বাসায় থাকা অবস্থায় উপসর্গ দেখা দেওয়ার পরে তারা দেরিতে হাসপাতালে আসে। এই সমস্ত রোগীর ক্ষেত্রে সিটি স্ক্যান করলে দেখা যায় লাঞ্চ 30%, 50%, 40% ইনভলভমেন্ট হয়ে যায়। তো এই কারণেই আসলে ইমার্জেন্সি রোগীগুলো আইসিইউতে আগের চেয়ে বেশি মনে হচ্ছে। আইসিইউর যে শয্যার সংখ্যা আছে, সেই শয্যার সংখ্যাকে যদি আমাদের কাজে লাগাতে হয়, সবাইকে যদি চিকিৎসা করতে হয়, আমাকে রোগীর সংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। সেটি হলে কেবলমাত্র আমরা যে আইসিইউ সংখ্যা আছে এবং প্রকৃত জনবল আছে, আমরা তা দিয়ে আমরা জটিল রোগীদের সেই ব্যবস্থাপনা করতে পারব। দেশের বিভিন্ন জেলা শহরগুলোতেও এখনো নিশ্চিত করা যায়নি আইসিইউ বা অক্সিজেন ব্যবস্থা। তাই করোনার দ্বিতীয় ঢেউয়ের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতির পরামর্শ বিশেষজ্ঞদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে শুধু বড়রা নয়, করোনা সংক্রমণের হার কম নয় শিশুদের মধ্যেও। ঢাকা শিশু হাসপাতালের তথ্যে এই বাস্তবতা উঠে এসেছে। বহির্বিভাগে আসা প্রতি 5 শিশুর মধ্যে 1 জন, আর ভর্তি হওয়া প্রতি 14 শিশুর মধ্যে 1 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত শিশুদের মধ্যে মারা গেছে 13 জন। ঢাকা শিশু হাসপাতাল সাধারণ চিকিৎসার পাশাপাশি শিশুদের বিশেষায়িত চিকিৎসা হয়। করোনা সংক্রমণ শুরুর পর এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত বহির্বিভাগে চিকিৎসা নেয়া 533 শিশুর করোনার নমুনা নেওয়া হয়। এতে 110 শিশুর করোনা সংক্রমণ পাওয়া যায়, অর্থাৎ প্রতি 5 শিশুর মধ্যে 1 জন করোনা আক্রান্ত। একই সময়ে হাসপাতালে ভর্তি 2382 শিশুর করোনা পরীক্ষা করে 307 জনের সংক্রমণ শনাক্ত হয়, অর্থাৎ প্রায় 13 ভাগ শিশুই করোনা আক্রান্ত ছিল। কারো নিউমোনিয়া ছিল, কারো হার্টের সমস্যা ছিল, কারো সার্জিক্যাল সমস্যা ছিল। তারা
ভর্তি হয়েছে অন্যান্য উপসর্গ নিয়ে। এখানে আমাদের চিকিৎসকদের সন্দেহ হলে তারা পরীক্ষা করছে, তারপরে তাদের কোভিড শনাক্ত হয়েছে। এক্ষেত্রে আমাদের অনেক বাচ্চা পেয়েছি যেগুলো খুবই ক্রিটিক্যাল। জরুরি অস্ত্রোপচারের জন্য সার্জারি বিভাগে ভর্তি 61 শিশুর করোনা শনাক্ত হয়েছে। অন্য হাসপাতাল থেকে এখানে পাঠানো হয়েছে তাদের, কিন্তু আক্রান্তদের কারোই করোনার লক্ষণ ছিল না। 53 ভাগের বয়স ছিল 1 বছরের কম। আমরা প্রতিদিন আমাদের এখানে ইনডোর এবং আউটডোর মিলিয়ে আমরা আরটিপিসিআর করছি বাচ্চাদের, যেখানে 30 থেকে 35টা, সেখানের মধ্যে আমরা পজিটিভ পাচ্ছি 4 থেকে 5টা। সো আমরা এটা এখন নির্দ্বিধায় বলতে পারবো না যে শিশুদের মধ্যে সংক্রমণটা কম। আসলে এখন আমরা আগে যে বলতাম যে বয়স্ক থেকে শুরু করে শিশুদের মধ্যে বয়স্করা শুধু আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, সেটা এখন আর বলা যাচ্ছে না। করোনা আক্রান্ত শিশুদের মধ্যে মারা গেছে 13 জন। এদের মধ্যে সবচেয়ে বেশি 6 শিশুর মৃত্যু হয়েছে আগস্টে। তাদের বেশিরভাগ আক্রান্ত হয়েছে পরিবারের সদস্যদের মাধ্যমে। রক্তের ক্যান্সার বা অন্যান্য জটিল রোগ নিয়ে ভর্তি হয়, তাদের এমনি প্রতিরোধ ক্ষমতা কম থাকে। যারা নবজাতক তাদের প্রতিরোধ ক্ষমতা কম থাকে, কাজে তাদের বেলায় রিস্কটা অনেক বেশি। কিন্তু একটা সুস্থ বাচ্চা কোভিড পজিটিভ হলে আমরা দেখেছি যে খুব তাড়াতাড়ি তার ভালো হয়। হাসপাতালের তথ্যে দেখা গেছে করোনা আক্রান্ত শিশুদের 63 ভাগই অপুষ্টিতে ভুগছিল। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় সংক্রমিতদের জটিলতা বাড়ে বলছেন চিকিৎসকেরা। ঘরে তৈরি বাড়ির তৈরি খাবার খাবে, বাইরের কোনো জাঙ্ক ফুড, কোনো ফাস্ট ফুড, কোনো ডুবো তেলে ভাজা জিনিস যেগুলো স্বাস্থ্যকর না, কোনোটাই খাবে না। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী করোনা সংক্রমিতদের 5 ভাগই শিশু। শিশুদের করোনা সংক্রমণ হয় না এমন ধারণা থাকায় শনাক্তের বাইরে থাকছে আক্রান্ত অনেকে। বেশিরভাগের ক্ষেত্রেই উপসর্গ না থাকায় তাদের মাধ্যমেও সংক্রমিত হচ্ছেন অন্যরা। শিশুদের মধ্যে করোনা সংক্রমণ নিয়ে ঢাকা শিশু হাসপাতালের তথ্যে একটি বিষয় স্পষ্ট, তা হলো বড়দের মতো শিশুদেরও করোনা সংক্রমণ ও মৃত্যু ঝুঁকি আছে। ফলে শিশুদের ক্ষেত্রেও প্রয়োজন সর্বোচ্চ সতর্কতা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কেনা 90 ভাগ আরটিপিসিআর কিটের মান নিয়ে প্রশ্ন উঠেছে। সংক্রমণের 8 মাস পরও জরুরি পরিস্থিতির কথা বলে দেশের বেশিরভাগ ল্যাবে এসব কিটেই চলছে করোনা শনাক্তের কাজ। তবে নিম্নমানের বলে এই কিট ব্যবহার করে না সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। যে সবসময় খারাপ রেজাল্ট দিচ্ছে তা না, কিন্তু অনেক সময় খারাপ রেজাল্ট দিচ্ছে। জানাচ্ছিলেন দেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর পরিচালক তাহমিনা শিরিন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল করোনা শনাক্তে স্বাস্থ্য অধিদপ্তরের ব্যবহার করা চীনা প্রতিষ্ঠান সানসিওর বায়োটেকের কিটে পরীক্ষার মান নিয়ে। এটা তো বলার সুযোগ নাই, কারণ এটা হচ্ছে কিটটা সবসময় যে এক ধরনের রেজাল্ট দেয় তা না। কখনো পজিটিভিটি বেশি আসে, কখনো পজিটিভিটি কম আসে, সুতরাং এটাকে আপনি ওইভাবে মাপতে পারবেন না। এবং এই সব কিছুই ডিপেন্ড করে হচ্ছে ওই রিলিজ বাফারের উপরে। রিলিজ বাফার ইউজ করলে কোয়ালিটি নিউক্লিক অ্যাসিড বার হয়ে আসে না কখনো। তবুও এই কিট কেন কিনছে কেন্দ্রীয় ঔষধাগার? এই প্রশ্নে তারা বলছে সবকিছুই হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে। তবে এ নিয়ে নানাভাবে চেষ্টা করেও অধিদপ্তর মহাপরিচালকের বক্তব্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মত, নির্ভুল পরীক্ষার বিষয়টি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। 6 মাস আগে থেকেই জাজ করা উচিত ছিল যে এর এলওডি কত, এর অ্যাকুরেসি কত, এর প্যারামিটার কত, কোথায় টেস্ট হয়েছে, এটি কি তাহলে WHO বা FDA বা ওখানে তার অবস্থানটা কোথায় রয়েছে, বা ইউরোপিয়ান সিতে। এই কিটের যদি মান সঠিকভাবে না পরীক্ষা করে যদি এইভাবে সারা দেশব্যাপী এটি পরিচালিত হয়ে থাকে, তার মানে আমরা যেসব সংখ্যা বলেছি, ফলস পজিটিভিটি, ফলস নেগেটিভিটি কাউন্ট করলে এইসব সংখ্যাগুলোর কোনো ভিত্তি নেই। বাংলাদেশের করোনা পরীক্ষার ল্যাবের মান নিয়ন্ত্রণ করে আইইডিসিআর, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন না থাকায় সানসিওরের কিট ব্যবহার করছে না প্রতিষ্ঠানটি। জরুরি পরিস্থিতিতে সানসিওর ব্যবহারে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধের মান নিয়ন্ত্রণকারী সংস্থা FDA। এ সনদ দেখেই 8 মাস ধরে কিটটি আমদানির ছাড়পত্র দিচ্ছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। কোয়ালিটি স্ট্যান্ডার্ডটা আমরা ওই সার্টিফিকেশনগুলোর উপর নির্ভর করে দিয়ে থাকি। আমাদের এখানে কোনো ওন স্ট্যান্ডার্ড, আমরা সেখানে কোনো পরিকল্পনা আপাতত আমার জানা মতে নাই। তবে স্বাস্থ্য সচিব বলছেন এই কিট বদলে দেওয়া হবে শিগগিরই। রিকুইজিশনটা তো ডিজি দিবে, ডিজি যদি এটা না দেয় অন্যটা দিত তাহলে তো কিন্তু
আমি ডিজির সাথে কথা বলি, আমরা এটা চেঞ্জ করবো। গত 8 মাসে 12,85,000 করোনা পরীক্ষার কিট কিনেছে কেন্দ্রীয় ঔষধাগার, যার মধ্যে 11,60,000 চীনা প্রতিষ্ঠান সানসিওর বায়োটেকের। মান নিশ্চিত না হয়ে এই কিটের ব্যবহার সরকারের করোনা মোকাবেলা কার্যক্রমে বড় বাধা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীরে অন্তত 2 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে 41টি ডকইয়ার্ড। নদীর তীর দখল করে বছরের পর বছর সেখানে চলছে কার্গো জাহাজ ও লঞ্চ নির্মাণ। এতে দূষিত হচ্ছে নদীর পানি। শুরুতে এসব ডকইয়ার্ডের কয়েকটির অনুমোদন থাকলেও এখন একটিরও নেই পরিবেশগত ছাড়পত্র সহ কোনো সংস্থার অনুমোদন। 2019 সালের জানুয়ারিতে বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় বিআইডব্লিউটিএফ। বছরব্যাপী অভিযানে অনেক স্থাপনা উচ্ছেদ হলেও হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় রক্ষা পায় কেরানীগঞ্জের 41টি ডকইয়ার্ড। বুড়িগঙ্গা তীরের চরকালীগঞ্জ ও চরমিরের বাগ ঘুরে দেখা গেছে ডকইয়ার্ডগুলোতে চলছে লঞ্চ ও কার্গো জাহাজ তৈরি। পাশাপাশি নদীতে নোঙর করে চলছে পুরানো জাহাজ মেরামত। বালি ফেলে নদী ভরাট করা হয়েছে কোথাও কোথাও। বিভিন্ন ইয়ার্ড থেকে ভাঙা জিনিসপত্র ফেলা হচ্ছে নদীতেই। পুরানো জাহাজের জ্বালানি সহ বিভিন্ন বর্জ্য মিশে যাচ্ছে নদীর পানিতে। এসব ডকইয়ার্ডের কারণে সংকুচিত হচ্ছে দেশের প্রধান নদীবন্দর সদরঘাটের নৌপথ। কোথাও কোথাও ইয়ার্ডের বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে অবৈধভাবে। আবার বুড়িগঙ্গার তীর দখল করে ভাড়া দিচ্ছেন কেউ কেউ। 60 লক্ষ 70 লক্ষ প্রতি মাসে। তবে ডকইয়ার্ড মালিকদের দাবি তারা কেউ নদীর জায়গা দখল করেননি। সরকার যেটা আমরা স্বীকার কেটাচ্ছি, আমরা আজকে আমাদের অবৈধ না, এটা বৈধ, অবশ্যই বৈধ। এটা আমাদের আজকে আমরা নিয়ে সবকিছু আমরা দিই, সরকারের সবকিছু দিই। এখন বন্ধ করেছে সরকার, বন্ধ করেছি। এখন মনে হয় আমাদের বলছে পূর্ণ বাসন দিবে। এই জায়গাটা সরকারে লাগবে, সরকার লাগলে তো আমরা সরকারে তো না করতে পারব না, সরকার অবশ্যই দিতে হবে। শুরুর দিকে কয়েকটি ডকইয়ার্ড বিআইডব্লিউটি এর অনুমতি নিলেও বর্তমানে সবকটি চলছে অবৈধভাবে। তবে 2 বছরের মধ্যে সব সরিয়ে দেওয়া হবে বলছেন সংস্থাটির চেয়ারম্যান। ডকইয়ার্ড মালিকদেরকেই বলেছিলাম আপনারা জায়গা খুঁজে বের করুন, সরকার সহযোগিতা করবে স্থানান্তর করার জন্য। ওনারা কোনো উদ্যোগ নেননি। তারা যদি জায়গা না দেখাতে পারেন আমরাই জায়গা খুঁজে বের করব এবং আমাদের একটা কমিটি করা হয়েছে, তারা জায়গা খুঁজে বের করছে এবং আমরা তাদেরকে খুব অল্প সময়, বলতে 1 বছর বা 2 বছর ম্যাক্সিমাম, এর মধ্যেই আমরা ধীরে ধীরে ডকইয়ার্ডগুলোকে স্থানান্তর করার চেষ্টা করব। বছরে 70 থেকে 80টি নতুন কার্গো জাহাজ ও কমপক্ষে 700টি লঞ্চ নির্মাণ করা হয় এসব ইয়ার্ডে। সেখানে কাজ করেন অন্তত 50,000 লোক। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুজিব বর্ষ উপলক্ষে বসল জাতীয় সংসদের প্রথম বিশেষ অধিবেশন। বিশেষ হলেও প্রথম কার্যদিবস চলে সাধারণ অধিবেশনের মতোই। বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে আজ বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর স্মারক বক্তব্য দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বসল সংসদের বিশেষ অধিবেশন। একই সাথে এটি একাদশ সংসদের 10ম অধিবেশনও। সংসদ কক্ষে জাতির পিতার ছবি সহ এটাই সংসদের প্রথম বৈঠক। অধিবেশনের শুরুতেই বিষয়টি অবহিত করেন স্পিকার। বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগের রায় ও বাংলাদেশ সংবিধানের আলোকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংসদ কক্ষে চেম্বার অফ দ্য হাউসে স্থাপন করা হয়েছে। মুজিব বর্ষে বন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংসদ কক্ষে চেম্বার অফ দ্য হাউসে স্থাপন করা হয়েছে। মুজিব বর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংসদ কক্ষে স্থাপন বাংলাদেশ জাতীয় সংসদের ইতিহাসে অনন্য মাইল ফলক হয়ে থাকবে। বিশেষ অধিবেশনেও শোক প্রস্তাব, সভাপতি মণ্ডলীর সদস্য মনোনয়ন, অধ্যাদেশ উপস্থাপন, কয়েকটা খসড়া আইন ও বিলের প্রতিবেদন উপস্থাপন করা হয়। ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল উপস্থাপন করেন প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। নারী ও শিশু নির্যাতন দমন আইন। অধিবেশনের দ্বিতীয় দিন রাষ্ট্রপতির বক্তৃতার আগে 1972 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের ভাষণ সংসদ কক্ষে দেখানো হবে। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে।
বঙ্গবন্ধু রাজনৈতিক জীবন নিয়ে রাষ্ট্রপতি স্মারক বক্তৃতার পর তা নিয়ে আলোচনার জন্য একটি সাধারণ প্রস্তাব আনা হবে। বিশেষ অধিবেশনে মাননীয় সংসদ নেতা, প্রধানমন্ত্রী এবং মাননীয় সংসদ সদস্যবৃন্দ বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবন এবং দর্শনের উপর আলোচনায় অংশগ্রহণের মধ্য দিয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করবেন। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালনের অংশ হিসেবে 22 ও 23 মার্চ বিশেষ অধিবেশন হওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকলে স্থগিত হয়ে যায়। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষা উপমন্ত্রীর স্বাক্ষর জাল করে মাধ্যমিক বিদ্যালয়ে 50-এর বেশি শিক্ষকের বদলির সুপারিশ করা হয়েছে। এ কাজের জন্য একজনের কাছ থেকে 1 থেকে 1.5 লাখ টাকা নিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পিয়ন জুয়েল। এ অভিযোগে বরখাস্ত করা হয়েছে তাকে। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি হয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে। এ নিয়ে বিভিন্ন সময়ে পাওয়া গেছে অনিয়মের অভিযোগ। এবার খোদ শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সই জালিয়াতি করে বদলির সুপারিশ করা হয়েছে। এর মধ্যে অনেকে বদলিও হয়ে গেছেন। মাউশির মহাপরিচালকের দপ্তরের পিয়ন জুয়েল এ অপকর্ম করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম ভাঙিয়ে যে বা যারা এসব কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত বলে মনে করি। বেশ কিছুদিন ধরেই এভাবে শিক্ষকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন জুয়েল। শিক্ষা উপমন্ত্রী বলছেন, এই জালিয়াতির সাথে জড়িত সবাইকে বের করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তাও নেওয়া হবে। শূন্য পদ সাপেক্ষে পদায়ন ব্যবস্থা নেন বা পদায়ন করে এরকম দিয়ে আমরা একটা সই নকল করে এটা দেওয়া হয়েছে। এটা একটা নিশ্চয়ই সংঘবদ্ধ চক্র সেখানে আছে। তো সেটা প্রাথমিকভাবে যেটা সন্দেহ করা হচ্ছিল যে ব্যক্তিকে, তার ব্যাপারে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলেছি। মাউশির মহাপরিচালক বলছেন, অভিযোগ ওঠার সাথে সাথেই পিয়ন জুয়েলকে অব্যাহতি দেওয়া হয়েছে, চলছে তদন্ত। মন্ত্রণালয় থেকে একটা অভিযোগ আরো অনেকে সন্দেহ প্রকাশ করছে বলে আমরা সাসপেন্ড করে দিচ্ছি, এবং আমরা আবার তদন্ত দিচ্ছি। এদিকে এই বিষয়ে জুয়েলের সাথে ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে একটি চক্র বদলি বাণিজ্য সহ নানা অনিয়মের সাথে জড়িত। এদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে প্রশাসনিক সকল কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তাহলেই সম্ভব হবে শিক্ষার প্রকৃত মান উন্নয়ন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সময় মতো ফরেনসিক পরীক্ষা না করায় ধর্ষণের আলামত মিলছে না প্রায় 90% ঘটনায়। বরিশাল মেডিকেলের গত 10 মাসের ধর্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মামলা সংশ্লিষ্টরা বলছেন, শুধু ফরেনসিক প্রতিবেদনের কারণেই বেশিরভাগ ভুক্তভোগী ন্যায় বিচার পাচ্ছেন না। ধর্ষণ হয়েছে কিনা তার আইনগত প্রমাণের জন্য ফরেনসিক পরীক্ষা বড় ভূমিকা রাখে, অথচ এই পরীক্ষার প্রতিবেদন নিয়ে নানা জটিলতায় ধর্ষণ মামলাগুলো হয়ে পড়ছে দুর্বল। এবছরের 16 অক্টোবর পর্যন্ত ধর্ষণের ঘটনায় 220 জনের ফরেনসিক পরীক্ষা হয়েছে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে। চূড়ান্ত 162টি পরীক্ষার ফলাফলে মাত্র 12 নারীর প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়ার কথা বলা হয়েছে, শতকরা হিসেবে যা 7.4 ভাগ। এর আগের বছরগুলোতে একই রকম পরিসংখ্যান। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র সময় মতো পরীক্ষা না হয় বেশিরভাগ ক্ষেত্রে ধর্ষণের আলামত মিলছে না। ভিকটিম যারা আসছেন তারা দেখা যাচ্ছে যে হয়তো যে সমস্যাটা তৈরি হয়েছিল সেটা অনেকদিন দীর্ঘদিন আগের হয়। অনেক সময় 72 ঘন্টার পূর্বে যে সমস্ত অভিযোগগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে আমাদের পরীক্ষা নিরীক্ষা ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায়। ধর্ষণের বেশিরভাগ ঘটনায় সামাজিক বা ব্যক্তিগত কারণে ভুক্তভোগী থানায় আসতে দেরি করেন, এতে করে ফরেনসিক পরীক্ষাতেও দেরি হয়। আইনজীবীরা বলছেন, ধর্ষণ মামলায় সাক্ষী উপস্থিতি ও ফরেনসিক পরীক্ষায় সময় লাগায় বেশিরভাগ সময় ভুক্তভোগী ন্যায় বিচার থেকে বঞ্চিত হন। আসলে জটিলতার কারণ রয়েছে, ঠিক মতন মেডিকেলের রিপোর্টটা আসে না। মেডিকেল রিপোর্টটা আসতো দীর্ঘদিন পর দেখা যায় আইওসিআমিরা একটা নেগেটিভ হয়, কোনোটা পজিটিভ হয়। এই সমস্ত মামলা যত বিলম্ব করবে ততই কিন্তু বাদী তার মামলা পরিচালনা এই থেকে কিন্তু আসল দূরে সরে যায়। নারী নির্যাতন মামলাগুলো কিন্তু খুব
কুইক আমরা তদন্ত করার চেষ্টা করি। এখানে সিনিয়র লেভেল অফিসাররা কিন্তু মনিটর করে এই মামলাগুলো। দ্রুত আমরা তদন্ত কাজ শেষ করি। এই জন্য মেডিকেল রিপোর্ট দ্রুত আমরা নিয়ে আসার পরে যে কোনো একটা ওয়েদার চার্জশিট অথবা ফাইনাল রিপোর্ট আমরা দিয়ে দিই। স্থানীয় নারী নেত্রীরা বলছেন, বেশিরভাগ ধর্ষণের ঘটনায় ফরেনসিক প্রতিবেদনে প্রমাণ পাওয়া যাচ্ছে না। পরীক্ষার জন্য দক্ষ জনবল ও সরঞ্জামের ঘাটতি থাকার বিষয়টিও উল্লেখ করেন তারা। ফরেনসিক বিভাগে যে ধরনের ইনস্ট্রুমেন্ট থাকা উচিত সেগুলো নেই। ফরেনসিক বিভাগে, গাইনি বিভাগে ডাক্তার থাকা উচিত, সে ধরনের ডাক্তার নেই। তো সে কারণেই ভিকটিমের পক্ষে যথার্থভাবে পজিটিভ রিপোর্ট আসে না। বরিশাল জেলায় গত 1.5 বছরে 140টি ধর্ষণ মামলা হয়েছে। এর মধ্যে 112টি মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জাল অডিট রিপোর্ট তৈরি সহ নানা উপায়ে কর ফাঁকি দিচ্ছে লক্ষাধিক কোম্পানি। এসব কোম্পানির তালিকা কমিশনারেটগুলোকে হস্তান্তর করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিশ্লেষকেরা বলছেন, এসব কোম্পানিকে আইনের আওতায় আনা হলে রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি ব্যবসার পরিবেশেও স্বচ্ছতা আসবে। আয়কর নিবন্ধন না নেয়া, নিবন্ধন থাকলেও রিটার্ন না দেয়া সহ নানা উপায়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ পুরনো। এসব অভিযোগের সত্যতা অনুসন্ধানে 20 আগস্ট 7 সদস্যের টাস্কফোর্স গঠন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। যৌথ মূলধন কোম্পানিগুলোর পরিদপ্তর আরজেএসসি থেকে পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানিগুলোর আয়কর নথি খতিয়ে দেখেন এনবিআর কর্মকর্তারা। তারা জানান, দেশে নিবন্ধিত কোম্পানি প্রায় 2.25 লাখ, কিন্তু কর নিবন্ধন নম্বর ইটিআইএন আছে 78,000-এর। আর গত বছর রিটার্ন দেয় মাত্র 28,000 কোম্পানি। রোববার এসব কোম্পানির তথ্য কমিশনারদের কাছে হস্তান্তর করেন এনবিআর চেয়ারম্যান। নির্দেশনা দেন নিবন্ধন না নেওয়া কোম্পানিগুলোকে নিবন্ধনের আওতায় আনার পাশাপাশি কোম্পানিগুলোর কর ফাঁকিও খতিয়ে দেখার নির্দেশনা দেন এনবিআর চেয়ারম্যান। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি কর্মকর্তারা। ইম্পর্টেন্ট হলো দেশে জবাবদিহিতা, সবার জন্য আইনের সমপ্রয়োগটা নিশ্চিত করা। তাইলে ব্যবসা বাণিজ্যের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড কম্পিটিশন হবে, ফলত জনগণও এর একটা বেনিফিট পাবে। কারণ স্বচ্ছতা থাকলে এটা আলটিমেটলি গভর্নেন্সের ক্ষেত্রে যিনি কনজিউমার উনিও প্রোডাক্টের কোয়ালিটি নিশ্চিত হবে। কর্মকর্তারা জানান, রিটার্ন দিলেও অনেক কোম্পানি আয় ব্যয়ের সঠিক তথ্য দেয় না। গত বছর 12,000-এর বেশি কোম্পানি আয়কর রিটার্নে ভুয়া অডিট রিপোর্ট জমা দেয়। এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। এদিকে ভুয়া অডিট রিপোর্ট শনাক্তে হিসাববিদদের সঙ্গে রিটার্নে ভুয়া অডিট রিপোর্ট জমা দেয়। এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। এদিকে ভুয়া অডিট রিপোর্ট শনাক্তে হিসাববিদদের সংগঠন আইসিএবির সহযোগিতা নিচ্ছে এনবিআর। এজন্য তৈরি করা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম। আমরা চেষ্টা করছি যে সমস্ত রিপোর্ট আমাদের অডিট ফার্মগুলো সাইন করে সেগুলো জানি আমরা যে কোনো সময় রিট্রিভ করতে পারি। নানান রকমের প্রশ্ন ওঠে, আরজিএসসি রেকর্ডের সাথে মেলে না, বিভিন্ন রকমের তথ্যের অসামঞ্জস্য থাকে, ওগুলো এলিমিনেট করতে চাচ্ছি। মূল জিনিসটা যেটা হবে সেটা হচ্ছে ফেক রিপোর্ট বন্ধ হয়ে যায়। দ্যাট ইজ দি মূল টার্গেট আমাদের। কর্মকর্তারা জানান, ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম ব্যবহারে এ মাসেই আইসিএবির সঙ্গে চুক্তি করবে এনবিআর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বোরো আবাদের সময় ঘনিয়ে এলেও এখন পর্যন্ত প্রস্তুতি নিতে পারেননি কৃষকরা। সময় মতো হাওরের পানি না নামায় বীজতলাও তৈরি করতে পারছেন না তারা। আবার দেরিতে শুরু হওয়ায় শঙ্কা দেখা দিয়েছে ফসল উৎপাদনে। এবার 4 দফা বন্যার কবলে পড়ে সুনামগঞ্জ। এখনো পানিতে তলিয়ে হাওড়াঞ্চল। অন্য বছর এ সময় বীজতলা তৈরি ও জমি প্রস্তুতের কাজে নামলেও এখন পর্যন্ত কোনো প্রস্তুতি নিতে পারছে না চাষিরা। আবাদ পিছিয়ে গেলে ফসল ঘরে তোলাও দেরি হবে, এতে শঙ্কায় রয়েছেন তারা। গেছে বছর আর কিছু মার গেছে এই পানির সমস্যার কারণে। যত আগুল ফালান যা ততই ভালা, আগুল তো আমরা ফালাইতাম পারতাছি না। ওই যে এবছর পানিটা কমে না। পরপর কয়েকটা বন্যার পরে শেষের যে বন্যাটা সেই বন্যার পানি এখনো নামছে না। নালামতে আমরা অনিশ্চিত হয়ে গেছি যে কোন দিন আমরা জ্বালা পালিতাম এবং বুড়ো ক্ষেত আদৌ করতাম পারবো কিনা, এটা নিয়ে খুব চিন্তার মধ্যে আছে। হাওরের বেশিরভাগ জমি এখনো জলাবদ্ধ। ধীর গতিতে পানি নামায় বীজতলা তৈরি করতে পারছেন না কৃষক। এজন্য তাদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। হাওরের যে উঁচু এলাকাগুলি আছে সেখানে বীজতলা করার জন্য পরামর্শ দিচ্ছি। আর যেহেতু পানি নামতে একটু দেরি হচ্ছে, সাধারণত নভেম্বরের 15 পর থেকেই যে বৃদ্ধান 28 সহ বৃদ্ধান 58 বীজগুলি বীজতলাতে করা হবে। তো সেই জন্য তাদেরকে স্বল্প মেয়াদী যাতে ফ্লাশ ফ্লাড থেকে রক্ষা পায়
এবং বীজতলা যাতে এই একটু পরেও করা যায় সেই জন্য শর্ট ভ্যারাইটিগুলি করার জন্য তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি। এবার সুনামগঞ্জে বোরো আবাদের লক্ষ্য ধরা হয়েছে 2,24,000 হেক্টর জমিতে। আর সময় মতো আবাদ না হলে বড় লোকসানে পড়তে হবে কৃষকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জলাবদ্ধতার কারণে বোরো আবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবার কিশোরগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী শাহজাহান সাজু। সাজু, জলাবদ্ধতা নিয়ে কৃষকরা কি বলছেন এবং কৃষি বিভাগ এমন পরিস্থিতিতে কি কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। জি, আপনি যেমনটি বলছেন এবার আপনি হয়তো জেনে থাকবেন, আমরা দেখেছি যে বন্যা 2 দফা বন্যার হাওরে বেশি পড়েছে। কিশোরগঞ্জের যে হাওর, সেই হাওরে বন্যার তেমনটা প্রভাব না পড়লেও এই এখন পানি নামার সময় একটা প্রভাব পড়েছে। আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি, কিশোরগঞ্জের 1470 বর্গ কিলোমিটার শুধু হাওর রয়েছে। এই হাওরে এখন যে সময়, এই সময়ে নভেম্বরের আজ 9 তারিখ, এখন আসলে পানি একেবারে না থাকার কথা, একেবারে শুকনো থাকার কথা, কিন্তু এখনো হাওরে পানি রয়েছে। সে পানি থাকার কারণে কৃষকরা ওই বীজতলায় তৈরি করতে পারছে না। এমন সময় কিন্তু বীজতলা সবুজে সবুজে ভরে যাওয়ার কথা, সকালের কুয়াশা, ওই শিশির বিন্দু থাকার কথা, একটা আলাদা সৌন্দর্য। কিন্তু এইবার এই পানি থাকার কারণে এখনো বীজতলায় প্রস্তুত করতে পারেনি। কিছু কিছু জমি বীজতলা প্রস্তুত করেছে যেগুলি একটু উঁচু জমি, কিন্তু হাওরের যে নিম্নাঞ্চল, সে নিম্নাঞ্চল এখনো প্রস্তুত করতে পারেনি। এই বিষয়ে আমি কথা বলেছি কিশোরগঞ্জের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপপরিচালক সাইফুল আলম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এইবার 1,64,494 হেক্টর জমিতে বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা হলো 7,02,461 মেট্রিক টন। তো যে লক্ষ্যমাত্রাটা নির্ধারণ করা হয়েছে, সেই লক্ষ্যমাত্রা যদি ঠিক রাখতে চান, তারা কৃষকদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছেন এবং তিনি একটা আশ্বাসের বাণী আমাদেরকে শুনিয়েছেন যে হাওরে বেশিরভাগ যে ফসলটা উৎপাদন হয়, যে ধানের জাত উৎপাদন হয়, সেটা হলো হাইব্রিড। পাশাপাশি উপসি এবং স্থানীয় জাতের অল্প সংখ্যক ধান উৎপাদন হয়। হাইব্রিড ধান খুব কম সময়ে উৎপাদন হয়, সেই আশার বাণীটা শুনিয়েছেন। তবে কৃষকরা যে বিষয়টা ধারণা করছেন বা আশঙ্কা করছেন, যে হাইব্রিড ধান হোক আর যাই হোক, খুব অল্প সময় হোক, যদি তারা বীজতলাটাই তৈরি করতে না পারেন এবং ধানের ওই চারা উৎপাদন করতে না পারেন, তাহলে যদি জমিতে ওই ধানের চারা রোপণে অনেকটা দেরি হয়ে যায়, তাহলে ওই সর্বশেষ ধান কাটার সময় একটা ওই আগাম বন্যার একটা আশঙ্কা থেকেই যায়। সেই আশঙ্কায় কিন্তু চাষিরা ভুগছেন। তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে আশার বাণী শুনিয়েছেন, আর এই চাষিদের যে সমস্যা দ্রুত সমাধান হবে, কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী। নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আজ আদালতে যাচ্ছে রিপাবলিকানরা। পেনসিলভেনিয়ায় হার নিশ্চিতের পর এ ঘোষণা দিয়েছেন ট্রাম্পের অ্যাটর্নি রুডি জুলিয়ানি। এদিকে সিএনএন বলছে হার মেনে নিতে ট্রাম্পকে বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার 1.5 ঘণ্টা আগেই হোয়াইট হাউস ছেড়ে ভার্জিনিয়ার গলফ ক্লাবের দিকে রওনা হন ডোনাল্ড ট্রাম্প। পরনে ছিল কালো জ্যাকেট, ট্রাউজার, মাথায় সাদা টুপি, তাতে লেখা মেক আমেরিকা গ্রেট এগেইন। তার ঘনিষ্ঠজনের বরাতে বিবিসি জানায়, সেখানে কয়েক ঘণ্টা কাটানোর পর হোয়াইট হাউসে ফেরেন ট্রাম্প। পরে ট্রাম্প শিবিরের দেওয়া বিবৃতিতে বলা হয়, তাড়াহুড়ো করে বিজয়ী হওয়ার মিথ্যা দাবি করছেন ডেমোক্র্যাট প্রার্থী। লড়াই শেষ হতে এখন বহুদূর বাকি। এছাড়া গণতন্ত্রের স্বার্থে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ট্রাম্প পরাজয় মানবেন না বলেও জানানো হয় বিবৃতিতে। বাইডেন কাঙ্ক্ষিত 270-এর বেশি ইলেকট্রাল ভোট পাওয়ার পরপরই ফিলাডেলফিয়ায় প্রেস ব্রিফিংয়ে আসেন ট্রাম্পের অ্যাটর্নি রুডি জুলিয়ানি। জানান, রিপাবলিকান শিবির নির্বাচনের ফলকে আইনি চ্যালেঞ্জ জানাবে। এখনকার পরিস্থিতি বেশ উদ্বেগজনক। শুরু থেকেই আমরা পোস্টাল ভোট নিয়ে সংশয় জানিয়ে আসছি। পেনসিলভানিয়ায় বাইডেনকে বিজয়ী ঘোষণা করার বিরুদ্ধে সোমবার আইনি লড়াই যাচ্ছে রিপাবলিকানরা। এই সময় বারবার ভোট কারচুপির অভিযোগ তুললেও ট্রাম্পের মতো তিনিও কোনো প্রমাণ দিতে পারেননি। উপহাস করেন বাইডেনের জয়ের ঘোষণা নিয়ে। All the
এদিকে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে হারায় বেশ কয়েকটি ফৌজদারি ও সিভিল মামলায় আইনি পদক্ষেপের মুখে পড়তে পারেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে নির্বাহী সুবিধার আওতায় তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া ঠেকিয়ে রেখেছেন তিনি। এরই মধ্যে একটি ফৌজদারি মামলার কেন্দ্রে রয়েছে ট্রাম্প অর্গানাইজেশন। কর নিয়ে মামলায় জড়িয়ে পড়েছেন ট্রাম্প নিজেই। গণমাধ্যমে বলা হয়, জেলে যাওয়ার ভয়ে ভোট চুরির অভিযোগ তুলেছেন ট্রাম্প। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 50 বছরের রাজনৈতিক ক্যারিয়ার, প্রেসিডেন্ট হওয়ার আকাঙ্ক্ষাও দীর্ঘদিনের। তৃতীয়বারের প্রচেষ্টায় সাফল্য পেলেন জো বাইডেন, হলেন 46তম মার্কিন প্রেসিডেন্ট। বিবিসির গবেষণায় উঠে এসেছে মূলত 5টি কারণে এবার বাইডেনকে বেছে নিয়েছে মার্কিনীরা। মার্কিন প্রেসিডেন্ট নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে করোনা ভাইরাস মহামারী নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হেয়ালিপনা ও সামলাতে না পারায় ফল গেছে বিপক্ষে। অন্যদিকে জো বাইডেনের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, প্রেসিডেন্ট হলে প্রথমে গুরুত্ব পাবে করোনার বিরুদ্ধে লড়াই। তবে ভুল বক্তব্যের জন্য কয়েকবার সমালোচনার মুখেও পড়েছেন জো বাইডেন, যে কারণে 1987 সালে নির্বাচনে হেরে যান। এবার নিজে চুপ থেকে ট্রাম্পকে বেশি বলতে দেওয়ার সুযোগ দিয়েছেন বাইডেন। এতে ভোট হারাবে ট্রাম্প, এমন কৌশল নেয় ডেমোক্রেটরা। নির্বাচনে ঠিক এক সপ্তাহ আগে বাইডেন শিবিরের টেলিভিশন বিজ্ঞাপনে এবারে নির্বাচনকে উল্লেখ করা হয় যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি রক্ষার লড়াই হিসেবে। ট্রাম্পের 4 বছরের মেয়াদকে বিভক্তি ও বিশৃঙ্খলার সময় বলে উল্লেখ করা হয়। এবারে নির্বাচনকে ট্রাম্পের বিরুদ্ধে গণভোট হিসেবে আখ্যা দেন বাইডেন। উদারপন্থীদের চাপের মুখেও নিজের মধ্যপন্থী অবস্থান ধরে রেখেছেন জো বাইডেন। সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা, বিনামূল্যে কলেজ শিক্ষা ও ধনীদের জন্য বেশি কর আরোপ করার নীতিগুলো সমর্থন দেননি। এতে মধ্যপন্থী ও অসন্তুষ্ট রিপাবলিকানদের কাছে টানতে পেরেছেন তিনি। কমলা হ্যারিসকে রানিং মেট হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্তে যা প্রকাশ পেয়েছে। এদিকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা ইস্যুতে নিজের অবস্থান দিয়ে তরুণ প্রজন্মকে আকর্ষণ করেছেন তিনি। শেষের দিকে ট্রাম্প শিবিরের চেয়ে বড় তহবিল গড়তে পেরেছিলেন বাইডেন, কিন্তু এবার করোনা মহামারীর কারণে মানুষের কাছে গিয়ে প্রচার খুব একটা সম্ভব হয়নি। মানুষ এবার ঘরে বেশি সময় কাটিয়েছে, আর তাদের নজর ছিল গণমাধ্যমের দিকে। তাই ভোটার আকর্ষণ করতে শেষ মুহূর্ত পর্যন্ত গণমাধ্যমের বার্তা দিয়ে গেছেন জো বাইডেন। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দাপুটের জয়ে প্রথমবারের মতো আইপিএল এর ফাইনালে দিল্লি ক্যাপিটালস। দ্বিতীয় কোয়ালিফায়ারে ধাওয়ান, স্টয়নিস আর রাবাদার নৈপুণ্যে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েছে 17 রানে। আগামীকাল শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। ধাওয়ান স্টয়নিসের উদ্বোধনী জুটিতে আসে 86 রান, স্টয়নিস 38 আর ধাওয়ান করেন সর্বোচ্চ 78 রান। এরপর সিমরন হেটমায়ারের ঝোড়ো ইনিংসে 3 উইকেটে 189 রান তোলে দিল্লি। 22 বলে 42 রানে অপরাজিত থাকেন হেটমায়ার। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারায় হায়দ্রাবাদ। কেইন উইলিয়ামসন ও আব্দুল সামাদ আশা জাগান। উইলিয়ামসন 67 আর সামাদ আউট হন 33 রান করে। এরপর আস্কিং রেটের সঙ্গে পাল্লা দিতে পারেনি হায়দ্রাবাদ, থেমেছে 172 রানে। রাবাদা নেন 4 উইকেট, স্টয়নিসের শিকার 3টি। আর এই ছিল এখনকার সংবাদ আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।